প্রথমেই আয়োজনের জন্য আসলে এই স্টুডিওকে কৃতজ্ঞতা জানাই এবং আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে আসলে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি যাদের সামনে আসলে আমাকে বলার জন্য ডাকা হয়েছে, কোনোভাবে সমস্যা হয় এখন? আচ্ছা, আমি একদমই এই প্যানেলের সাথে বেমানান, বুঝছেন? এখানে সবাই এক্সপার্ট। উকিল মুন্সির উপরে আজকে আমি অনার্জল লেখাটা পড়তেছিলাম। বারি সিদ্দিকী তো ধরেন, তার সাথে আমার এটা নিয়ে তর্ক আছে, সেটা আমরা চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, এরকম মানুষ ধরেন এদের নিয়ে। আর ও তো সারা জীবন ধরেন, অনেকদিন পরে আমার সাথে দেখা, আমি কেবল আক্তারের সাথে ওইভাবে ইয়ে না, কিন্তু এদের সাথে এই বিষয়টা আমার জন্য কোনোভাবেই সুবিধাজনক কোনো এলাকা না। তো আমার একটা জায়গা আছে, আমার জায়গাটা হচ্ছে এরা সব এক্সপার্টের মতো দেখে, আমি একজন শ্রোতা হিসাবে, একদম সাধারণ একজন শ্রোতা হিসাবে এবং একজন ভাটির মানুষ হিসাবে উকিল মুন্সিকে কিভাবে দেখি, তার গান আমাকে কেন টানে? আমি তো কোনো সাধক না। সেই জায়গাটা আমি বলার, আমি যেভাবে বুঝি এটা বলার চেষ্টা করবে, কোনোভাবে এটাকে কোনো এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে নেওয়ার সুযোগ নেই। প্রথমত অনার্জল লেখাটা ধরে আজকে আমি বলি যে উকিল মুন্সি কিংবা এরকম লোকদেরকে যখন আপনারা আসলে চিহ্নিত করেন, তখন প্রায়শই এদেরকে ভাটির লোক হিসাবে বলেন। ভাটি ভাটি শব্দটার মধ্যে আরেকটা ব্যাপার আছে আর কি। আপনি যখন কাউকে ভাটির বলেন, তার মানে আপনি উজান থেকে বলেন কি অন্য একটা জায়গা থেকে বলেন, এবং ভাটিটা সবসময় উজানের সাপেক্ষে। ভাটি কোনো একটা নির্দিষ্ট ব্যাপার, পশ্চিমবঙ্গের থেকে পূর্ববঙ্গ ভাটি, পূর্ববঙ্গের একটা ধরেন দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য, তার ভাটিতে আর কিছু নয়, বঙ্গোপসাগর। এমনিতে আমরা ভাটির দেশ, অতএব আপনি ওই অর্থে যদি বলেন সে ভাটির গীতিকার, তাইলে আমি নেব। কিন্তু যদি আপনি হাওর অঞ্চলকে ভাটি বলেন, তাইলে আসলে আপনার সাথে আমার একটু বাতচিত করার আছে। এটা হাওর একটা নির্দিষ্ট অঞ্চল। হাওর নির্দিষ্ট অঞ্চল কেন, আমি হাওরকে তাইলে এইভাবে বলি কেন? হাওর শব্দটা হচ্ছে আমাদের অঞ্চলের একটা অন্য শব্দের, সায়র শব্দের ধরেন কলোকাল টার্ম। সায়রটা হচ্ছে সাগরের কলোকাল টার্ম, তার মানে সাগর, সায়র, তারপরে হাওর। হাওর হচ্ছে আসলে মিঠা পানির একটা সমুদ্র, এবং এই হাওর পৃথিবীতে একটাই আছে। হাওর একটা কেন? হাওর একটাই জন্যে যে পৃথিবীতে চেরাপুঞ্জি একটাই আছে, আপনি আরেকটা চেরাপুঞ্জি পাবেন না। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যেখানে হয় ওইটা চেরাপুঞ্জি। আর ওই বৃষ্টিপাতটা এখানে হয় কেন? আপনার গত শনিবার এখান থেকে এই ঢাকা ক্রস করছে মৌসুমী বায়ু বলে একটা জিনিস। আমরা ভদ্রলোকরা যেটাকে মৌসুমী বায়ু বলি, হাওরের লোকজন এটাকে পূবালি বাতাস বলে, কারণ এটা বঙ্গোপসাগর থেকে উঠে সোজা ত্রিপুরার দিকে গিয়ে আসলে ধাক্কা খেয়ে পূব থেকে তখন এটা ঘুরে ঘুরে এখানে আসে। এবং আষাঢ় মাসের দিকে যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টির পানিটা নামতে নামতেও যতটা আটকা পড়ে যায়, সেটা দিয়ে সমুদ্রটা তৈরি হয়। চেরাপুঞ্জির পানি, অভ্যন্তরীণ আমাদের অঞ্চলের পানি, এইটা আষাঢ় মাসে আমাদের এখানে বর্ষাটা আনে। এই বাতাসটা, আপনি বাতাসের ম্যাপ দেখছেন? আপনারা বাতাসের একটা ম্যাপ আছে, কিন্তু আপনারা যখন আসলে ওয়েদার ফোরকাস্ট দেখেন, তখন দেখবেন এরো দিয়ে দিয়ে একটা চিহ্ন একদিক থেকে আরেক দিকে যায়। এরো যে বাতাসের আসলে কোন বাতাসটা কোন দিকে যাচ্ছে, ওই ম্যাপটা ইন্ডিকেট করে। মৌসুমী বায়ুটা এখান থেকে যেতে যেতে আপনি যখন ওই বর্ডারটা পার হয়ে ওইদিকে যায়, ওইদিকে আষাঢ় মাসের ভাষা পানির গান হয় না, ওইদিকে শাওনের গান হয়। ওইটা যাইতে যাইতে ওইখানে বর্ষাটা আস্তে আস্তে 1 মাস পিছনে পড়ে। সেই জন্য মানে আপনার ভারতে যখন আপনি বর্ষার গান শুনেন, তখন শাওনটা আসলে সামনে আসে। সমস্ত আপনি যখন ধরেন গজলগুলি শুনেন ওইদিকে, কিংবা আসলে গান শুনেন, রবীন্দ্রনাথেরও যখন আসলে এইদিকে যখন সে লেখে, তখন যে জায়গাটায় লেখে, ওইখান থেকে যখন সে লেখে, তখন
সাউন্ডটাকে আসলে হাইলাইট করে। তার মানে আমি বলতেছিলাম যে উকিল মুন্সিকে আপনি কোন জায়গাটার মধ্যে রাইখে দেখবেন? উকিল মুন্সি হচ্ছে চেরাপুঞ্জি থেকে একটু ভাটিতে, বঙ্গোপসাগর থেকে একটু উজানে, হাওরের মধ্যেখানে খালিয়াজুড়ি বলে একটা জায়গার মধ্যে তার জন্ম। ওনার যখন জন্ম কিংবা উনি যখন লিখতেছেন, ধরেন একটা গান ধরেই আমি কথা বলি, আষাঢ় মাসে ভাষা পানি যেমন আপনি বলেন, তখন আমি বললাম যে এটা মৌসুমী বায়ু, পূবালী বাতাস সেইখান থেকে আসে। আমি একজন ধরেন সাধারণ শ্রোতা হিসেবে আমি যখন তাকে সাধনার বাইরে থেকে কমিউনিকেট করি, তখন দেখি হাওরে আষাঢ় মাস থেকে হচ্ছে চমৎকার কমিউনিকেশন তার গানের মধ্যে আছে। দিনের পথ পলে যাইতাম, মানে দিনের পথটা সে এক পলে চলে যেতে পারে, কারণ আষাঢ় মাস হচ্ছে সবটাই খোলা। হাওরের একটা খুব বাক্য আছে আর কি, হাওরের যোগাযোগ নিয়ে একটা বাক্য হচ্ছে এরকম, শুকনায় পাও আর পানির সময় নাও। শুকনায় পা দিয়ে যাইতে হয়, কমিউনিকেশন হচ্ছে আপনার পায়ের উপরে, আর আষাঢ়ে কিংবা বর্ষায় আসলে নাওয়ে। কিন্তু কার্তিক মাস হচ্ছে এমন একটা সময় যখন না নাও না পাও। কার্তিক মাসে পানি নামছে, মাঠ ভাসে নাই, পা চলবে না, কাদা, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও শুকনা। হাওরের সবচেয়ে দুর্ভাগ্যজনক যোগাযোগের যে ব্যবস্থা ছিল এটা হচ্ছে কার্তিক। তাইলে আমি উকিল মুন্সিকে যখন আসলে আষাঢ় মাসে ভাষা পানি এই উপমাগুলি যখন আমি দেখি, তখন আমি হাওরের কমিউনিকেশনকেও দেখি। হাওর অ্যাকচুয়ালি কি আমি এটা দেখি। হাওরের মেয়েরা কিরকম করে বাদাম, বাদামটা চিনেন তো? বাদাম মানে হচ্ছে পাল, নৌকার পাল দেখে যে অপেক্ষা করে তার বাপের বাড়ি থেকে নৌকা আসবে কিনা, ভাইয়ের বাড়ি থেকে তাকে নৌকা দিয়ে নিতে আসবে কিনা, এই যে আকুতি, এই আকুতিটা হচ্ছে খুবই খুবই সাধারণ। আমাদের মেয়েদের এই আকুতি 50 বছর আগের বাংলায় এটা হচ্ছে খুবই স্বাভাবিক, এবং হাওরে এটা হচ্ছে আরো স্বাভাবিক এবং অনেক বেশি নর্মাল। তো হাওরের এই প্রাত্যহিক জীবন নিয়ে আরেকটা কথা এখানে বলে আমি এই গানটা থেকে সরি, আমি মনে হয় সময় বেশি নিয়ে নিচ্ছি কিনা। ধরেন এই গানের একটা শব্দ হচ্ছে আমারে নীলানা নায়র পানি থাকতে তাজা। উকিল মুন্সিকে যখন আমরা আসলে পড়বো আর কি, যখন আমরা দেখবো, উকিল মুন্সির মধ্যে এরকম কিছু শব্দ আমরা পাবো, যে শব্দটা হচ্ছে আপনার এমনিতে আপনার কানে লাগে অথবা লাগে না। পানি তাজা থাকা মানে কি? হাওরের মানুষ কিংবা ওই অঞ্চলের মানুষ পানির একটা জন্ম মৃত্যুতে বিশ্বাস করে। আপনি জানেন এটা? বাংলা পঞ্জিকাতে আসলে পানি জন্ম নেই কবে জানেন? শ্রী পঞ্চমীতে। শ্রী পঞ্চমীর দিনে পানির জন্ম হয়, এবং এই পানি আষাঢ় মাসে তার যৌবন প্রাপ্ত হয়। সে সময় সে তাজা থাকে, মানে অনেক বেশি সাবলীল, অনেক বেশি যৌবনবতী, অনেক বেশি সুন্দর। ভাদ্রের 15 পরে, ভাদ্রের পূর্ণিমার পরে এই পানি মরে। পানি যখন মারা যায়, সে পানিতে দেখবেন প্লাঙ্কটন হয়, অনেকগুলো শ্যাওলা পড়ে, আমাদের দিকে উজা বলে। আমরা বলি যে পানি মরে গেছে এই পানিতে, আর এই পানিতে আর ধরেন আবার যদি বৃষ্টিও হয়, আষাঢ়ের মতো তাজা আর এই পানি হবে না। তো পানিকে হাওরের মানুষ, উকিল মুন্সিরা আসলে পানিকেও একটা জীবন্ত সত্তা মনে করে, পানিরও জন্ম মৃত্যু দেখে, এবং এই পানি থেকে সে জন্মায়, এই পানিকে নিয়ে সে গান করে, এই পানির সে অংশ হিসেবে, এই পানির অংশ হিসেবে সে আসলে এরা আসলে যারা সাধক হিসেবে দেখে তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা যারা সাধনার স্কুলে পড়ি নাই, আমাদের মতো সাধারণ পাঠক যখন আসলে উকিল মুন্সিকে পাঠ করি, তখন হাওরের এই জিনিসগুলির মধ্যে আসলে তাকে পায়। উকিল মুন্সিকে আমি খুব ইহলৌকিক লোক হিসাবে দেখি। উকিল মুন্সি হচ্ছে খুব ব্যতিক্রমী শিল্পী। উকিল মুন্সি যখন আসলে শিল্পী, তখন দেখেন সে রশিদউদ্দিনের 2 জন আসলে শিষ্য আছে, 2 জনই ব্যতিক্রমী, 2 জনই পাওয়ারফুল, 2 জন 2 দিকে। উকিল মুন্সি রশিদউদ্দিনের শিষ্য, আব্দুল করিম রশিদউদ্দিনের শিষ্য। আব্দুল করিমের গানের মধ্যে প্রেম, বিরহ, সাধনা এগুলি পাবেন, একদম সংবিধান পর্যন্ত পাবেন। এই যে তার সাথে উকিল মুন্সির আসলে সম্পর্ক আছে, আরে আব্দুল করিমের সম্পর্ক আছে। আব্দুল করিম এরকম এরকম গান আছে, কি হইবে ব্যবস্থার পরিবর্তন না করে সংসদে লোক পাঠাইলে কি হবে, ব্যবস্থা যদি সংবিধান যদি একই থাকে।
মানে সে হচ্ছে হাইলি পলিটিক্যাল একজন লোক। আবার তার গানের প্রধান অংশটা হচ্ছে আধ্যাত্মিক গান, প্রেমের গানেও সেও আধ্যাত্মিক। হাওরের দিকের যত শিল্পী আছে যাদের প্রেমের গানের জন্য যারা বিখ্যাত, তাদের প্রায় সবার গানের মধ্যে আসলে সাধনার চিহ্নটা আছে। উকিল মুন্সির মধ্যে আছে, কিন্তু উকিল মুন্সির এটা প্রধান ধারা না। উকিল মুন্সির গানকে যদি আপনি দেখেন, তিনটা ধারা আপনি পাবেন। সে রাধা কৃষ্ণকে নিয়ে আসলে সাধনার গান, কিছুটা প্রেমের ভঙ্গিতে লিখছে। আল্লাহ রসুলকে নিয়ে এক ধরনের গান পাবেন। কিন্তু উকিল মুন্সি যেখানে উকিল মুন্সি, অন্যের চাইতে যেখানে সে আলাদা, সেইখানে সে একদম ইহলৌকিক শিল্পী, একদম মূল ধারার কবি, যেটাকে লৌকিক লোক সাহিত্য বলেন। বাংলাদেশের এটা হচ্ছে মূল ধারার সাহিত্য। আমরা ভদ্রলোকরা 10% মিলে আমাদের যে সাহিত্য, এটাকে বলছি মূল ধারা, আর 90% মানুষের যে সাহিত্য, এটাকে বলছি লোক সাহিত্য। এই যে ভদ্রলোকরা আমরা এখানে বসছি মূল্যায়ন করার জন্য, এই ভদ্রলোকদের এই যে ধরেন যাত্রা বিমান, শিক্ষা বিমান এবং নিজেদের সম্পর্কে জ্ঞানের যে অভিমান, কিংবা এরকম যে আসলে ধারণা, এখান থেকে তাদেরকে আমরা তো লোকশিল্পী বলি। উকিল মুন্সিকে আপনি দেখবেন তার জীবনের জায়গাটা বাদ দিলে তার গানের জায়গা, সমস্ত জায়গার মধ্যে তার দর্শনের একটা আলাদা জায়গা আছে। এই যে আমাদের মানে আমার সবচেয়ে প্রিয় গান হচ্ছে আসলে, যদি তার গানের মধ্যে সবচেয়ে প্রিয় গান হচ্ছে কি, চন্দ্র সূর্যের প্রথম লাইন, মনের দুঃখ মনে রইল রে। উকিল মুন্সির কিন্তু মনের দুঃখ মনে নাই, উকিল মুন্সির দুঃখ কিন্তু গায়ে। আমার গায়ে যত দুঃখ সয়, দুঃখ যে গায়ে যাইতে পারে, এইটা আসলে রবীন্দ্রনাথ পরে দেখবেন যে ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরে গলে, মানে ওই পার্সোনিফিকেশন করা, ফুলের গন্ধকে আসলে ব্যক্তি মনে করা, জড়ায় ধরার জায়গায় একটা সাহিত্যিক চেষ্টা। কিন্তু উকিল মুন্সি যখন গায়ে দুঃখ লাগার কথা বলে, তখন গা এবং হৃদয়, গা এবং মস্তিষ্ক, এই সমস্তটা ইনক্লুড করে সে বলে। এবং দুঃখ যে গায়েও ভোগ করা যায়, দুঃখ যে আসলে গায়েও লাগে, কেবল অন্তরে থাকে না, এইটা উকিল মুন্সিদের এই পারফেকশনটা হচ্ছে অন্য জায়গায়। উকিল মুন্সির শব্দ চয়ন যখন আপনি দেখবেন, আজকের নাম বিচ্ছেদের বাজার দিচ্ছেন না আপনারা, বিচ্ছেদ যে আসলে বাজারজাত করা যায়, প্রেম যে বিক্রি কিনির বা হাটে তোলা যায়, চোরে চোরে যে আসলে বেওয়ালা হয়, আর চোরে চোরে মাসতুতো ভাই পর্যন্ত আপনি বলেন, চোরে চোরে বেআই হয় এবং চোরে চোরে বেওয়ালা হয়, এইরকম নিউট্রাল জায়গা কিংবা এরকম একদম প্র্যাকটিক্যাল জায়গা, শব্দের অ্যাকুরেসি এবং এই শব্দ ইহলৌকিক, বাস্তব, জীবিত, জ্যান্ত, এইটা হচ্ছে উকিল মুন্সির আসলে বৈশিষ্ট্য। উকিল মুন্সি যখন আসলে ধনীর বিরুদ্ধে, ধনী শব্দের বিপরীতে সে গরিব, এই জায়গায় দাঁড়ায় না। উকিল মুন্সি বলে যে বন্ধু আমার নির্দনিয়ার দল। ধনী মানুষের বিপরীত শব্দটা গরিব মানুষ। গরিব মানুষ একটা নেগেটিভ টার্ম, ও নিচে নামে। নির্দনীয় এবং ধনী এর মধ্যে জিরো থেকে শুরু, নেগেটিভ থেকে আসে না। সে মাটির উপরে দাঁড়ায়, নির্দনিয়া, আমার ধন নাই কিন্তু আমি গরিব না। উকিল মুন্সি এরকম অ্যাকুরেট কতগুলো জায়গার উপরে, এরকম কতগুলো শব্দের উপরে, এরকম জ্যান্ত বাস্তব জিনিসের উপরে যখন দাঁড়ায়, তার গান তখন অন্যের থেকে আলাদা হয়। তার জীবনে যেরকম সে আলাদা, মসজিদে যায় ইমামতি করে জীবিকার জন্য, পীর সাহেবকে ধরে ওইখানে আধ্যাত্মিক মুক্তির জন্য, এবং গান করে সে প্রেমের গান করে, ভালোবাসার গান করে। এবং এটা হাওরের গান, এটা হাওরের মানুষের ভালোবাসা। এবং এই হাওরের ব্যাপারটা এইরকম যে ধরেন এই গান যখন আপনি ভাবেন, লিলুয়া বাতাস, এই যে দক্ষিণ হাওয়া, লিলুয়া বাতাস, ওইখানেও দেখবেন ওই নিউট্রালিটি আছে। ওনারা যখন আসলে গান লেখে তখন কি, মানে পুরা অঙ্গ শীতল হওয়া, পুরা দেহ শীতল করে, এরকম। উকিল মুন্সি তো শীতলের জন্য বসে না। উকিল মুন্সি বলে আমার প্রাণটা জুড়াইয়া দেও কেবলমাত্র, ঠান্ডা হওয়ার তার দরকার নেই। জুড়ানো ব্যাপারটা বুঝেন, ঠান্ডা এবং গরমের মাঝখানে। ইউরোপের সাথে, ইউরোপীয় লজিকের সাথে, ইউরোপীয় বাস্তবতার সাথে উকিল মুন্সির স্থানীয় বাস্তবতার এটা হচ্ছে পার্থক্য। ওরা সমস্ত বাইনারিকে হয় হয় সুন্দর অথবা ধরেন বিশ্রী, এই বাইনারিতে জিনিসগুলিকে দেখার চেষ্টা করে।
উকিল মুন্সির মধ্যে এখানে একটা জায়গাও আছে, এটাও দেখায়। উকিল মুন্সি প্রথমে আমাদের দেখায় যে প্রাণ শীতল হওয়ার ব্যাপার না, জুড়ানোর ব্যাপারও আছে। এবং উকিল মুন্সি প্রথম প্রেমের গানের মধ্যে ধরেন ওই জায়গাটা আনে যে ভাটি অঞ্চলের গান, ধরেন প্রেমের গান মানেই হচ্ছে এটা সাধনার গান। মানুষের প্রেমের গান আসলে প্রেমের গান নাই। মানুষের প্রেমের গান যখন ভাটি অঞ্চলে গাওয়া হয় তখন এটা কামের গান, এটা ঘেটু গান। উকিল মুন্সি হচ্ছে প্রথম ভাটি অঞ্চলে সাধনার বাইরে প্রেমের গান গাইছে। এবং তার প্রেম হচ্ছে এরকম, তার প্রেমের চাওয়া খুব কম, তার প্রেমের চাওয়া এত সামান্য যে এমন সুদিন আমার কোন দিন হবে, কে যেন আসিয়া আমার কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছাইয়া দেবে। এর বেশি তার চাওয়া না। তার প্রেমিকের কাছ থেকে, তার প্রেমিকের কাছ থেকে তার চাওয়া হচ্ছে সে আইসে বসে তার নয়নের জলটা শুধু মুছাইয়া দেবে। ভাটির প্রেমের গান হচ্ছে এই যে জায়গায় এসে দাঁড়াইতে পারে, এই সামান্য প্রেম, যে মহৎ একটা জীবনের, গোটা জীবনের প্রেমিকের কাছ থেকে এইটুকু চাওয়া যে একটা চাওয়া হইতে পারে, এবং এই সামান্য চাওয়ার জন্য যে একজন প্রেমিকা তার গোটা জীবন সাধনা করতে পারে, এই প্রেমের এই মহত্বটাকে আসলে প্রথম আমরা উকিল মুন্সির মধ্যে পাই। এর বাইরে আমরা যত শিল্পীকে পাবো, একদম সুরারিয়ালিস্ট শিল্পী পাবো, আমরা ম্যাজিক রিয়েলিটির সব শিল্পী পাবো। আমরা জালালউদ্দিনের গান যখন দেখবো তখন কি যেন, কি মনোহর, কি সমুদ্রের তীরে এক বৃক্ষ এক মনোহর, কুলনাই দরিয়ার তীরে বৃক্ষ, কুলনাই দরিয়ার মাঝে বৃক্ষ এক মনোহর বলে। এটা যখন আপনি দেখবেন, ভাববেন কুলনাই দরিয়ার মাঝে বৃক্ষ এক মনোহর, এটা তার পাশে জালালের বাড়ি কেন্দুয়া আর খালিয়াজুরি, কেন্দুয়াতে থাকছে কাছাকাছি সময়। এইগুলি হচ্ছে আপনার, এরপরে দেখবেন সাহিত্যে ম্যাজিক রিয়েলিটি হিসেবে আসছে। কিন্তু উকিল মুন্সি কোনো ম্যাজিক রিয়েলিটির মধ্যে যায় না। উকিল মুন্সি যখন প্রেমের গান লিখছে সে তখন অ্যাকুরেসির জায়গায় গেছে, রিয়েল ফিলিংসটা কি করে, এবং এই ফিলিংসকে যখন অ্যাকুরেসিতে নিছে সে রিয়েলিটির ম্যাজিকটা বাইর করছে। উকিল মুন্সি হচ্ছে ওই শিল্পী ম্যাজিক রিয়েলিটির বাইরে রিয়েলিটির ম্যাজিকটা সে দেখতে পাইছে, এবং রিয়েলিটির ম্যাজিকটা দিয়ে যে এত বড় শিল্প হয়, এটা উকিল মুন্সির বাইরে আমি হাওরের কোনো শিল্পীর কাছ থেকে পড়ি নাই। কবিতার মধ্যে আমি এখন তারাপদ রায়কে দেখি ওর মতো আসলে কাছাকাছি। মানে কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে উকিল মুন্সিদের এই শিল্পগুণ, উকিল মুন্সিদের এই সাহিত্যগুণ, উকিল মুন্সিদের ব্যক্তিগত জীবনে সেকুলার না বলা, যে সেকুলারিজম, সেকুলার ক্লেম না করার ভেতর দিয়ে যে আসলে সেকুলার জীবন গোটা অঞ্চলে ছড়াইয়া দেওয়ার যে আসলে শক্তি, সেকুলার সেকুলার বলে চিৎকার করে যে আসলে একটা ভাগে কেবলমাত্র বিভক্ত হওয়া যায়, আর কোনো কিছু না বলে যে আসলে সেকুলারকে সবার কাছে যখন যেটাকে আসলে প্রয়োজন সেটাকে যে আসলে প্রয়োগ করা যায়, উকিল মুন্সির জীবনে, তার গানে, তার সাধনায়, তার সবটুকু আমি হাওরের মধ্যে দেখি। এবং এইটা হাওরে বইলে আমার কাছে মনে হয় যে সম্ভব। আপনারা এটাকে আমরা হাওরের লোক হিসেবে মনে করতে পারেন যে আমরা একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছি। আমি এটা এই জন্য নেওয়ার চেষ্টা করছি যে আসলে এত পানি এবং এত সুপেয় পানি, পৃথিবীর অনেক জায়গায় পানি আছে, সমুদ্র পানি আছে, কিন্তু এত সুপেয় পানি, এত বৃষ্টির পানি এবং এইরকম পানি এবং এরকম হাওয়া না থাকলে, আমি তো চিন্তা করি যে উকিল মুন্সি পূবালি বাতাসের পরে আসলে উনি যেটাকে লিলুয়া বাতাস বলছে, আমাদের দিকে বলে লিল্লিরে বাতাস, মানে একটু ঝিরঝিরে বসে যেটা বহে যেটা, ওই রকম জায়গাগুলিকে আসলে ওইখানে না থাকলে, খালিয়াজুরের মতো জায়গায় না থাকলে টের পাওয়া সম্ভব না। আবার আমি এটা বুঝতে পারি না যে খালিয়াজুরের মতো জায়গায় থেকে প্রেমের এই জায়গাগুলিকে আসলে উন্মোচন কিভাবে করা সম্ভব, একজন মানুষ আসলে এটাকে কিভাবে বুঝতে পারে। আমি শিল্পের পাঠ নিলাম না, এস্থেটিক্স জানি না, আমি ইউরোপিয়ান তত্ত্বের কাছ থেকে কোনো কিছু শিখি নাই, আমি লিরিকের আসলে যে আমাদের সংবিধান বিশেষজ্ঞ লিরিসিস্ট না, সে উকিল মুন্সি আসলে কিভাবে গড়ে ওঠে, এইটা আমার কাছে এখনো পর্যন্ত একটা বিস্ময় এবং দ্বন্দ্বের বিষয়। আমি উকিল মুন্সিকে যখন আমি শুনি, আমি আসলে এই প্রেমী, এই বিরোহী, এই বিচ্ছেদের উকিল মুন্সিকে শুনি, এবং আপনাদের সাথে আমি মানে আমাদের আলোচকদের সাথে
খুব বিনয়ের সাথে ভিন্নমত করি। বিচ্ছেদকে আমি এইভাবে পাঠ করি না, বিচ্ছেদকে আমি বিচ্ছিন্নতা হিসেবে পাঠ করি। বিচ্ছেদকে আমি আসলে পাঠ করি আমার কাছ থেকে যে আসলে একটু দূরে গেছে তাকে পাওয়ার আকুতি হিসাবে। এবং এলিয়েনেশন এবং বিচ্ছিন্নতা আর বিচ্ছেদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। এইটা যদি আমরা ধরতে না পারি তাইলে আমরা আসলে বাংলাটাকে বুঝতে পারবো না, হাওরকে বুঝতে পারবো না, বাংলাদেশের মানুষকে বুঝতে পারবো না। এবং বাংলার আসলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বাংলার যুক্তিবিদ্যা কেন ত্রিমাত্রিক, কেন দুই মাত্রার মধ্যে থাকে না, সে 3 মাত্রার যুক্তিবিদ্যার ক্ষমতা আসলে 2 মাত্রার যুক্তিবিদ্যার কাছে যে আসলে ব্রিটিশরা এসে তাদের কাছে যে আমরা পরাস্ত হয়েছি, এই 3য় মাত্রার যুক্তিবিদ্যার জায়গাটাকে যদি, জ্ঞান তত্ত্বের জায়গাটাকে যদি, ভিত্তিটাকে যদি আমি ধরতে না পারি, এটাকে যদি আমি আবিষ্কার করতে না পারি, তাইলে আমি ঘুরে ফিরে আবারও ইউরোপের কাছে যাব, ইউরোপের কাছ থেকে আমি স্বীকৃতিটা চাইবো। ইউরোপকে আসলে বাংলাদেশের কাছ থেকে স্বীকৃতি নিতে হবে, এইটা যদি আসলে আমরা বুঝতে পারি তাহলে আসলে উকিল মুন্সিকে বোঝা হবে। এবং উকিল মুন্সি সেই ক্ষেত্রে খুব বড় একটা পথ দেখাবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি মনে হয় একটু বেশি সময় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।